ইলেকশন হবে কিনা আমার সন্দেহ আছে। পুরো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে আমি যা দেখতেছি। ফলে ওদের মধ্যে এই জোটটাকে ভাঙনের আর কোনো সম্ভাবনা নেই। আমি একটা পুরো অন্যদিকে আলো ফেলছি আপনাদের জিনিসটাকে বোঝার ক্ষেত্রে। আপনি দেখতেছেন জোট টিকবে কিনা, আমি বলতেছি জোট টিকবে কিনা ওই পর্যায়ে নাই জিনিসটা। কিন্তু আপনি সবসময় বলে আসতেছেন আগে থেকে যে ইলেকশন হয় কিনা, এই পর্যায়ে সন্দেহ, এই পর্যায়ে বিশেষ করে কালকে যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে আমি আরো শিওর হয়েছি। কি ডেভেলপমেন্ট দাদা যদি বলতেন? না, এটা পাবলিকলি বলা যাবে না। পাবলিকলি যা দেখছেন তাই। পাবলিকলি দেখছেন কি কি আমি তালিকা দিয়ে দিই। সন্ধ্যাবেলা ঠিক না, এনটিভি 10:30টার নিউজের সময় বিএনপির স্থায়ী কমিটি মিটিং ছিল, মিটিং ভেঙে বেরিয়ে এসে মির্জা ফখরুল ঘোষণা করলো যে তাদের উত্তরবঙ্গ সফর ক্যান্সেল। সেটা তো নির্বাচন কমিশনের অনুরোধে। যার অনুরোধেই হোক না কেন, এটা একটা রিমার্কেবল ঘটনা, 1 নম্বর। 2 নম্বর ঘটনা হলো সন্ধ্যাবেলায় জামাত ইসলাম স্টেটমেন্ট দিল যে ইলেকশন নাই, এনভায়রনমেন্ট নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন তো পরে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখলেন যে প্রেস সচিব দেবার হচ্ছে আমরা কারো দিকে কাজ হয়ে যাই। এই 3টা ঘটনা দেখেন, আপনি বুঝতে পারবেন যে এটা কোন দিকে যাইতেছে ঘটনা। ফলে যেটা দেখতেছেন এটা তা না, ঘটনার ভিতরে অন্য ঘটনা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে তারেক। ইলেকশন না হলে ইউনূস আর তারেকের কি হবে বলে আপনি মনে করেন? ইলেকশন না হলে এই জিনিসটাকে ঠিক করতে হবে কি হবে, বাট এটাকে আমি শিওর করতে পারি, নিশ্চয়তা দিতে পারি, খুব সম্ভবত ইমিডিয়েটলি ইউনূস সাহেব ক্ষমতা ছাড়ছে না, যদি না উনি আবার একটা এক্সট্রিম বাজে কোনো কাজ না করেন। ইমিডিয়েটলি না। তারেক কি করবে? তারেক যদি মনে করেন নিজের নিরাপত্তার সমস্যা আছে, আমি লন্ডনে ভালো ছিলাম, পরিস্থিতি খুবই খারাপ, ইলেকশনের তো কোনো অবস্থায় নেই, আমরা উল্টা আমার উপর চাপ আসতে চায়, তো সে চলে যাবে অথবা থেকে যাবে। এর সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আফতাবউদ্দিন নামে একজন অনেকবার কমেন্ট করেছেন একটা কমেন্ট, যে তারেক রহমানের এনআইডি কার্ড 24 ঘন্টায় পেয়ে যান, আমাদের মতো সাধারণ জনগণের এনআইডি কার্ড পেতে বছরের পর বছর লেগে যায়, কারণ কি? বুঝেনি তো, আর বেশি বলা কিছু শুনতে চাই না। একদিনের মধ্যে কার্ড করছেন, একদিনের মধ্যে নমিনেশন সাবমিট করে নিচ্ছেন। আপনি শুধু কার্ড বলতেছেন, সব তো ম্যাজিকের মতন হয়ে যায়, বুঝেন না? দাদা যদি নির্বাচন না হয় তাহলে জামাত জোট কি করবে? জামাত জোট সহজে ভাঙবে না, জামাত জোট অনেক রোল প্লে করবে, অ্যাটলিস্ট অনেক দিন। জামাত জোট বলেছি, শুধু একা জামাত বলি নাই। দাদা আরেকটি গণঅভ্যুত্থান প্রয়োজন, ইনি লিখেছেন, এবার বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলাদেশিদের অংশগ্রহণ প্রয়োজন। না, আর কি অ্যানার্কিস্ট দেখতেছি, ট্রু অ্যানার্কিস্ট বাংলাদেশে অংশগ্রহণ প্রয়োজন। আরে বাবা, অ্যানার্কিস্ট শব্দটা নেগেটিভ, ফলে এই শব্দ দিয়ে না বললে ভালো। আর একটা অভ্যুত্থান প্রয়োজন হয়ে যাবে, চিন্তা করেন না। আওয়ামী লীগের বি টিম বিএনপি, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই সে দাঁড় করানোর চেষ্টা করছে, মুখে স্বীকার করে বা না স্বীকার করে। এখন অলরেডি এটা বিএনপির প্রার্থী যারা, তারা বলা শুরু করছে, এই হচ্ছে নিউ ডেভেলপমেন্ট, নিউ আগাইছে কদ্দূর, এটার বাপ কাটি হইলো এটা। ওই যে চাঁপাইনবাবগঞ্জে হারুন অলরেডি বলা শুরু করছে না? আগে বলতো মির্জা ফখরুল, এখন শুরু হয়েছিল ঠাকুরগাঁ দিয়ে, এটা এখন চাঁপাইনবাবগঞ্জ আইছে, বাকিটা ঢাকা ঢুকবে কখন তখন দেখে। একজন একটা কঠিন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ছোট জুলাই নিয়ে অনেক প্রার্থনা দিয়েছিলাম, কিন্তু হতাশ মনে হচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে না, যে 2য় জুলাই শুরু করার মতন আমরা কি আদৌ। আমি মনে করি যদি আপনারা স্ট্রংলি ধরে বসে থাকেন, আমরা অবশ্যই জিতব। আমার মনে হয় আমি উত্তর দিয়েছি আপনাকে। থ্যাংক ইউ। নেক্সট। Dada, what happens if Tariq Rahman and Dr. Yunus negotiations fail? Does that mean that there will be election on 12 of February? উনি ইলেকশন থেকে সিলেকশন লিখে ফেলেছে। আমি যতটুকু জানি অ্যাজ ইনফরমেশন, তারেকের সাথে ইউনূসের কোন ডিলের সম্ভাবনা আস্তে আস্তে নাই হয়ে গেছে। কিছু কিছু আছে, কিন্তু হবে কিনা অন্তত ইউনূস সাহেবের দিক থেকে ইউনূস সাহেব মনে করে না যে কোনো সম্ভাবনা আছে। আমি যতটুকু ইনফরমেশন রাখি, এগুলো একটা। সেকেন্ড, এর মানে কি হয়ে গেল যে না, যদি নেগোসিয়েশনটাই ফেল করে, তাহলে তো আর এই 12 ফেব্রুয়ারি সিলেকশনের তো সুযোগ নেই। সিলেকশনটা তো ওটারই পার্ট, যদি নেগোসিয়েশন হয় তাহলে তার পার্ট ছিল এটা।
তাহলে যেহেতু নেগোসিয়েশনে হচ্ছে না, ফলে সিলেকশনের সুযোগ নাই, এই জন্য তো এইবার আসেন ইলেকশন কেন হবে না, আশা করি বুঝতে পারছেন আপনি। জি, আবার ইলেকশন না হলেও আবার একটা প্রশ্ন আছে, আরেকটা যেটা করেছেন আক্তার হোসেন দাদার কাছে প্রশ্ন, 14 তারিখের মধ্যে কেমন পরিবর্তন হতে যাচ্ছে? জামাত নির্বাচন বয়কট করতে পারে, কারণ দেশে হিন্দু ভোটাররা মনে হচ্ছে বিএনপি কে ভোট দিতে চায়, আর জামাত মনে করতেছে ৫৫ নির্বাচন। হিন্দু ভোটাররা বিএনপি ভোট দিতে চায়, এটা উনি কিভাবে বলতেন আমি জানি না। না, এটা কোনো ইয়ে নাই, ধারণা আর কি, পারসেপশন থেকে বলছেন আপনি, মানে অ্যাজ ইফ জামাত হলো অ্যান্টি হিন্দু, বিএনপি হলো প্রো হিন্দু। না, এইভাবে ভাগ হয় নাই বাংলাদেশের ভোটাররা এখনো, ফলে এটা কোনো, আমি মনে করি না কোনো বাস্তবতা আছে। জি, আপনি বলেন এটা কিভাবে হবে যে আপনি আপনি গাজায় গিয়ে এমন একটা বাহিনী করবেন যে বাহিনীর কাজ হবে যে নেতা নিয়োর পক্ষে কাজ করা? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনি যে এলিগেশন, এটা তো একটা ভয়ঙ্কর এলিগেশন। তো পাকিস্তান রাজি হচ্ছে না কেন? এখনো তো পাকিস্তানে রাজি হয় নাই। একজন লিখেছে, আমি একজন জামাত ইসলামের কর্মী হিসেবে গৌতম দাদার কথা পছন্দ করি। এই তো দাদা, এটা একটা খুব ভয়ঙ্কর এলিগেশন, এবং আমার না, মনে হয় যে আমার এলিগেশন না, দেখেন না কেন ওরা বাস্তবে তাই করছে কিনা। আপনি কি মনে করেন একটা বেস্ট, মানে অ্যাটলিস্ট একটা ফেয়ার নেগোসিয়েটর নেতানিয়াহু? ও তো আজকে নেগোসিয়েট যদি করে যে আসেন শান্তি চুক্তি করলাম, কালকে সে ওটা ভাঙবে। প্রতিদিন ভেঙে যাচ্ছে, যতবার করছে ততবার ভাঙতেছে। কিন্তু এখন এই আমার একটা শেষ প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা বুঝলাম যে আমেরিকা ব্ল্যাকমেইল করতে চায় ইউনূস সরকারকে, হয়তো এর পরবর্তীতে বিএনপি ক্ষমতায় বা জামাত ক্ষমতায় তাদের কেউ করবে, চেষ্টা করবে করতে। ভারত চাচ্ছে ওপেন একদম তারেক রহমানের সঙ্গে কথা বলতে, গোপনে গোপনে জামাতের সঙ্গে কথা বলতে। কিন্তু মনে করেন যে নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় আসলো বিএনপি বা জামাত, তারা যদি ইসরায়েল বা ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে বা আলাপ আলোচনা করে, দেশের মানুষকে তো বোকা, দেশের মানুষ তো আবার গর্জে উঠবে, কারণ হাদির মৃত্যু দেখিয়ে দিয়েছে যে মানুষ ভারতের বিরুদ্ধে কতটা আসলে ক্ষোভ মানুষের। তাহলে ইচ্ছা করলে কি তারা এগুলো করতে পারবে? জনগণ কি বসে ওরা থাকবে? মনে করে, ইন্ডিয়া মনে করে, তারেক মনে করে এটা ম্যানেজেবল। কারণটা হচ্ছে পাবলিক মুড কোন দিকে সেইটা প্রকাশ পায় এমন কোন জনমত যাচাই, জরিপ, কোন ইলেকশন কিছুই হয় নাই গত 25 বছর। সবার ইয়ে কিন্তু, মানে যেটা বলছে পারসেপশনের বেঞ্চমার্কটা হলো ওই 21 সালের ইলেকশন। ওই যে 33%, 36% আওয়ামী লীগ বিএনপি ভোটার, তো ওটা 2001 সালের পারসেপশন। এরপরে 25 বছর গেছে, যেখানে 4 কোটি ভোটার ঢুকছে যারা কমপ্লিটলি ইয়াং। ওদের মনোভাব কি আপনি জানেন? কিছু জানেন না, আপনি একটা সিদ্ধান্ত টানতেছেন। আমি মনে করি বাংলাদেশের ভোটিং পারসেপশন, ভোটিং এর ট্রেন্ড সম্পর্কে যে পারসেপশন, এটা ওল্ড, এটার কোনো বেসিস নেই, আপনি আন্দাজে এটা বলতেছেন। ফলে আর এই যে ডাকসু চাকসু যতগুলো ইলেকশন হয়ে গেল, আপনি এই ক্ষেত্রে যে রিফ্লেক্টেড, যে এটা তো অ্যাটলিস্ট এখানে তো অন্তত কারচুপি হয় নাই, অথচ এটাকেও আপনি আমল করতে রাজি না কেন? ওটা জামাত দিচ্ছে তাই, এটা কোনো কথা হলো? তাতে আপনি তো আপনার পছন্দের রেজাল্ট না আসলে পছন্দ করবেন না, এটা তো হয়ে গেছে। তা হলো না তো আসলে। অ্যাটলিস্ট ওটুক বলে যে এডুকেটেড ক্লাসটা আমাদের এরকম ভাবতেছে, এটুক তো বলতে পারবে। আমি আসলে আমি আসলে প্রগতিশীলদের অবস্থা দেখি, মানে জামাত জিতছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল প্রগতিশীল বা এই যে ডান বাম দিয়ে কথা বলা, কাউকে ব্যাখ্যা করার চেষ্টা করা, উনি তো বাম, উনি তো ডান, এই জাতীয় যারা যারা ব্যাখ্যা করে, এদের মেথোডোলজিতে পচে গেছে, এটা হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেছে। স্টিল যেহেতু বিকল্প নাই তাদের কাছে, ফলে ওই পচা যেটা কাজ করে না, ওই স্কেলটা নিয়ে আবার মাপামাপি শুরু করছে। আমি মনে করি যদি বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হবে কোনো একবার, হওয়ার পরে এরা যে মুখ চুন করে এই যে একবার ঘুরে ভাগবে, চুপে যাবে, বলে কেউ যাবে না। 12ই ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে, ঘনিয়ে আসছে, ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে। এর পেছনে নানান ধরনের কারণ আছে। সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে, সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ। পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য, বিবৃতি, কর্মকাণ্ড, সবকিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে, এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে
বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে পক্ষান্তরে। আমরা এই কথা বলতেই পারি। কেন বলছি এই কথা? শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে। তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে এই নির্বাচনে, এবং তাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী। যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়, তাদের মতামতের উপরে যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে। তো তেমনই একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল এনসিপির। তো এনসিপি কি জানিয়েছে তাদেরকে? এটি নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি নিজেই বলছেন সাংবাদিকের কাছে যে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন চাই নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে। এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে। নাহিদ ইসলামরাও সেটি বিশ্বাস করে। কিন্তু তিনি কি বলছেন? দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস ও ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই, এনসিপিরও নেই। এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে। এই কথাগুলো এনসিপি এবং জামাত গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছে, সব জায়গাতে, সব ধরনের সমাবেশে কিংবা প্রেস ব্রিফিং এ। এখন বিষয়টা হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন? এর নানান ধরনের কারণ আছে, নানান ধরনের বিষয় আমাদের সামনে উপস্থিত হতে পারে। এক নম্বর হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে, এই যে জুলাই যোদ্ধারা কিংবা তাদের সমন্বয়ে যে গঠিত রাজনৈতিক দল বা কিংস পার্টি এনসিপি, তারা তো নতুন বন্দোবস্তের কথা একেবারে ঢাকঢোল পিটিয়ে বলে আসছে। নতুন বন্দোবস্ত যে কতটা কায়েম হয়েছে দেশে গত 17 মাসে তা তো আমরা ঢের ভালো জানি। এখন নতুন বন্দোবস্তের মধ্যে পড়ে যে আমরা বিদেশি শক্তির হস্তক্ষেপ চাইবো না কোনো কিছুতে, ইভেন নির্বাচন ইস্যুতে। আমরা দেখেছি এর আগে প্রতিটি সরকারের সময়, সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বিদেশি শক্তির দ্বারস্থ হই, তারা এসে এখানে নাক গলায়। তো সেটি আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে। এনসিপি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে। ন্যাক্কারজনক একটি ঘটনা। দ্বিতীয়ত হচ্ছে যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগটি করলো, বিদেশিদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ এখন করছে? যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয়, আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে, এবং তারা একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে, এবারও পাঠাবে। এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে। এবং আমার কি মনে হয় জানেন, এটি টম অ্যান্ড জেরির খেলা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছে, এটা সত্য কথা। তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে, তার নিরাপত্তা, বিশেষ নিরাপত্তাও দরকার, কিন্তু ভিভিআইপি প্রোটোকল যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ। এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি। কিন্তু এদিক থেকে এনসিপি এবং জামাতকে আখেরে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকে মনে হয়, এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে। একটু হিসেব মিলিয়ে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে সরকার, তার ভর কেন্দ্রগুলোর মধ্যে তো 1 নম্বরে এনসিপি, দ্বিতীয়ত জামাত, তৃতীয়ত বিএনপি। তো এনসিপির ছাত্র নেতারাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন, একথা তিনি নিজেই বলেন।
আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি এবং জামাতের কোনো অভিমত বা মতামতের বাইরে যাবে? এমনটি মনে করার কোনো কারণ নেই। তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাটা একটু চোখে লাগার মতন আমি নিজেই বলেছি, কিন্তু এটিতে সমাধান করা যেত সরকারের সাথে হার্ড লাইনে কথাবার্তা বলে কিংবা নির্বাচন কমিশনের সাথে বলে এটি করা যেত। সেটি বিদেশি শক্তির প্রতিনিধিদের কাছে কেন বলতে হবে, কেন অভিযোগ জানাতে হবে? এবং এই সবই নির্বাচনকে প্রতিহত করার বা নির্বাচন যাতে না হয় তারই ষড়যন্ত্রের একটি অংশ। তারেক রহমানের বিষয়ে আরেকটি কথা বলেছেন মানে নাহিদ ইসলাম, গণমাধ্যমের বিষয়ে, যে গণমাধ্যম আবার বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে। কেন ঝুঁকে পড়ছে তার তো বিভিন্ন কারণ আছে। জোরে গণমাধ্যমের ভূমিকা নিঃসন্দেহে ন্যাক্কারজনক, বিতর্কিত। আওয়ামী লীগ আমলে যা ছিল এখন জাস্ট তার রিভার্স। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এখন বিশেষ বিশেষ শক্তির পক্ষে তারা জয়গান গাইছে, হাতে গোনা 2-1টি গণমাধ্যম ছাড়া। তো বিদেশি শক্তির হস্তক্ষেপের দ্বারস্থ তারা হচ্ছে, তারা সব ধরনের কম্পোনেন্ট ব্যবহার করছে নির্বাচন যাতে না হয় তার জন্য। এর ব্যাখ্যা আমি অনেক আগে থেকেই দিয়ে আসছি, অনেক আগে থেকে আপনাদের বলে আসছি, জানিয়ে আসছি যে নির্বাচন এই সরকার আমলে হবে না অথবা হতে দেওয়া হবে না। কেন? জামাত এবং এনসিপি যে ক্ষমতা ভোগ করছে এটি তারা সহজে হাতছাড়া করতে চাইবে না। জামায়াতের জনপ্রিয়তা যতই বাড়ুক এটি তো কোনোভাবে বিএনপির সমকক্ষতায় উঠবে না, খুব স্বাভাবিক। তো এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, খুব স্বাভাবিক বিএনপি ভালো আসনে জয়লাভ করবে। এবং এই যে কোনোভাবেই ক্ষমতা হাতছাড়া করতে চাইছে না, তার আরো একটু উদাহরণ এর আগে আমি আপনাদের দিয়ে রেখেছি বা আপনারা সবাই জানেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তারেক রহমানের সাথে দেখা করে বললেন যে আগামী 5 বছর যেন সবাই মিলেমিশে সরকার পরিচালনা করতে পারে দেশের স্বার্থে, এই জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে। মানে তারা কথা আদায় করে নেওয়ার চেষ্টা করছে যে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারের অংশীদার জামাত হতে চাই, এবং নিশ্চয়ই 2-1 মন্ত্রিত্বের ভাগ নিয়ে তারা জামাত সেই সরকারে যাবে না। যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে হিস্সাটি বুঝে নিতে চাইবে। তো কি মনে হয় তারেক রহমান কি বলেছেন, রাজি হয়েছেন? নিশ্চয় না। হয়তো তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে দেখা যাক, আমরা তো চাই সবাই মিলেমিশে সরকার পরিচালনা করি দেশের স্বার্থে, এই ধরনের কথা বলেছেন। কিন্তু সম্ভবত ডক্টর শফিকুর রহমান তাতে আশ্বস্ত হতে পারেননি। আশ্বস্ত হতে পারেননি বিধায় এখন সব ধরনের উইং খোলা রেখে সব ধরনের কম্পোনেন্ট দিয়ে তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছে কিভাবে নির্বাচন প্রতিহত করা যায়। যেমন ধরুন যে আমি অনেক আগে থেকেই বলে আসছি, আবারও বলি, যে একটা পর্যায়ে গিয়ে জামাত এনসিপি এরাই নির্বাচন করতে দিবে না। ধারাবাহিকতাগুলো দেখুন। প্রথমে বললো স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তুমুল আওয়াজ তুললো। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন, সেটাতে পারলো না। তারপর বলা হলো যে সংস্কার প্রস্তাবের আইনগত ভিত্তি দিতে হবে, জোর গলা উচ্চারণ করতে লাগলো। সরকারের উপদেষ্টা ঝাঁপ দিয়ে পড়লেন কিভাবে আইনগত ভিত্তি দেওয়া যায়, তার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো। বিএনপির আপত্তির মুখে পারল না। এরপরে কি হলো, বলা হলো যে আগে গণভোট করতে হবে জাতীয় নির্বাচনের আগে, সেটিও পারল না। সরকার সেটি চাইছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশন বা ডক্টর আলী রিয়াজের মতো মানুষরা তারা সব ধরনের চেষ্টা করছিলেন কিভাবে গণভোট আগে করা যায়। হাস্যকর সব ব্যবস্থা, জামাত এনসিপির পক্ষে সব এগুলো খেলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে টিম আছে সেই টিম দিয়ে এগুলো খেলানো। এখন এসে বিদেশি শক্তির কাছে অভিযোগ জানানো হচ্ছে যাতে তারা এই নির্বাচনকে বিতর্কিত করে, প্রশ্নের মুখে নির্বাচনী পর্যবেক্ষক দল না আসে এমন একটি ঘোষণা তারা দেয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নামে। তারা এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারে এবং লিখে রাখুন যদি লেভেল প্লেইং ফিল্ড হয়ও, মানে লেভেল প্লেইং ফিল্ড তো আছে কিন্তু তারেক রহমানকে ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি দেওয়া হচ্ছে। এই তো ধরুন একটা সহনীয় মাত্রায় কমিয়ে আনা হলো। তারেক রহমানের নিরাপত্তা তো দরকারি, অবশ্যই দরকার, এটি সবাই জানি আমরা যে তার জীবন হুমকির মুখে, ঝুঁকির মুখে।
আর যতই আমরা বলি যে আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান না, এগুলো পুস্তকের কথা, এগুলো স্রেফ বাণী। বলে তারেক রহমান যেমন একদিনে ভোটার হলেন, এটা কি সম্ভব ছিল? অন্য কারোর কেউ মৃত্যু শয্যাশায়ী মনে করুন, তিনি নির্বাচন কমিশন যেতে পারছেন না বা তার একদিনের মধ্যে ভোটার হতে হবে, এটা কি সম্ভব? কারোর জন্য সম্ভব না। যাই হোক, আইন সবার জন্য সম্ভব না। তারেক রহমান একদিনে ভোটার হয়েছেন, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা যদি একটা সহনীয় মাত্রায় নামিয়ে আনা হয়, তারপরেও দেখা যাবে এরা নতুন নতুন অজুহাত তুলছে নির্বাচনকে বিতর্কিত করতে, নির্বাচন প্রতিহতর জন্য।